আমরা গত ক্লাসে হচ্ছে যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল আমাদের এই রোভিং এর হচ্ছে যে অটোমেশন ডফিং এর যে অটোমেশন সেই ডফিং এর অটোমেশনটা নিয়ে হচ্ছে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম। তো আজকে মূলত আমরা দেখার চেষ্টা করব যে ডফিং তো ছিল কি জিনিস? ডফিং ছিল হচ্ছে ফুল হয়ে যাওয়া ডেলিভারি প্যাকেজকে সরিয়ে নতুন হচ্ছে এম্পটি প্যাকেজ নিয়ে আসা। অর্থাৎ যদি আমি বলি রোভিং ফ্রেমের ডফিং, তাহলে রোভিং ফ্রেমের ডফিং বলতে বোঝায় ফুল হয়ে যাওয়া রোভিং ববিনকে আমি হচ্ছে সরায় নিব এবং নতুন করে এম্পটি আ রোভিং ববিনের প্যাকেজ আমি হচ্ছে বসায় দিব। সেটা হচ্ছিল আমার রোভিং ফ্রেমের ডফিং। তো এই ডফিং এর হচ্ছে কাজটা আমরা দেখেছি গত ক্লাসে যে আ ম্যানুয়াল কিংবা হচ্ছে অটোমেটিক, ফুল অটোমেটিক ২ ভাবেই হচ্ছে করা যেতে পারে। সেমি অটোমেটিক এ আমরা দেখেছিলাম যে রিটারের একটা মডেল দেখেছিলাম আমরা F35, যেখানে হচ্ছে আ ডফার বিম সাথে ববিন এক্সচেঞ্জার এর মাধ্যমে ডফার বিমটা হচ্ছে সে নিজেই ডফিং করে নিতে পারে। অর্থাৎ ফুল প্যাকেজকে রিসিভ করে এম্পটি প্যাকেজকে আ ওই স্পিন্ডেলে বসায় দিতে পারে সে নিজেই। এটা ছিল একটা। এবং এরপরে ওই রোভিং ফ্রেমের প্যাকেজগুলি ববিন এক্সচেঞ্জার এর মাধ্যমে হচ্ছে আ ট্রান্সপোর্টেশন এর জন্য যেই রেল বা ট্রেইল যেটাই বলি না কেন সেখানে হচ্ছে তুলে দেওয়া হয়। আর ম্যানুয়ালি মেশিনে যেটা ছিল F15 আমরা মডেল দেখেছিলাম, রিটারের F15, সেখানে আমরা দেখেছি যে F15 মডেলটা যদিও আলাদা করে ওখানে কোনো ডফার বিম ছিল না, তো কিন্তু সেই ডফার বিম না থাকার পরেও সেখানে আ ডফিং এর কাজটাকে, ম্যানুয়াল ডফিং এর কাজটাকে কিছুটা সহজ করার জন্য ডফিং এইড ব্যবহার করা হয়েছিল। ডফিং এইড কি জিনিস? ডফিং এইড হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে ম্যানুয়াল ডফিং পদ্ধতি হয়। কিন্তু আ আমার রোভিং ফ্রেমের যে ববিন রেল, সেই ববিন রেলটা কিছুটা টিল্ট অর্থাৎ বাঁকা হয়ে যায়। ডফিং এর সময় কিছুটা বাইরের দিকে বাঁকা হয়ে যায়। যার ফলে যারা ওয়ার্কার তারা হচ্ছে খুব সহজেই প্যাকেজগুলি সেখান থেকে কালেক্ট করতে পারে। এই ছিল F15 এবং F35 এর হচ্ছে ২ টার তুলনামূলক অবস্থা। তো রিটারের ডফিং ছিল সেটা গত ক্লাসে। তো আজকে আমরা হচ্ছে যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে পুরা ট্রান্সপোর্টেশন এর কাজটা কিভাবে হয়। যে ববিন এক্সচেঞ্জার যদি রোভিং ফ্রেমের ববিনগুলিকে আ ট্রেইল বা রেইল যেটাই বলুন না কেন, কখনো ম্যানুফ্যাকচারাররা সেটাকে ট্রেইল বলছে, কখনো রেইল বলছে। তো সেখানে যদি আমরা তুলে দেই তাহলে তারপরে সেগুলো কিভাবে রিং ফ্রেমে যায় এবং রিং ফ্রেম থেকে কিভাবে আবার এম্পটি প্যাকেজগুলো আমাদের এখানে ফেরত আসে। তার আগে আমি পুরোনো একটা পড়া একটু মনে করিয়ে দিতে চাই যে হচ্ছে এই যে আমরা অটোমেশন নিয়ে কথা বলছি, যে ডফিং কিংবা হচ্ছে অটোমেটিক ট্রান্সপোর্টেশন, এই ট্রান্সফর্ম এই ট্রান্সপোর্টেশনটা আসলে কেন দরকার? এটা নিয়ে আগেও কথা বলেছিলাম। আমি আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আমাদের স্পিনিং এর, বা কারো মনে থাকলে বলতে পারো, শেয়ার করতে পারো যদি কারো মনে থাকে। কারো মনে আছে কি? সবার মনে থাকলে তাহলে এটা নিয়ে আলোচনা করব না। কারো মনে আছে? আচ্ছা, আমার মনে হয় মনে নাই। এই জিনিসটা দরকার। এটা হচ্ছে আমাদের যখন ল্যাপের ট্রান্সপোর্টেশন এর অটোমেশন নিয়ে আমরা কথা বলেছি তখন আমরা বলেছিলাম এটাও জরুরি একটা ইস্যু বুঝে নেওয়াটা। যে আমরা হচ্ছে আমাদের টোটাল স্পিনিং সিস্টেমের মধ্যে হচ্ছে যতগুলি আমরা পাই, টোটাল স্পিনিং সিস্টেমের মধ্যে হচ্ছে যতগুলি আমরা ম্যাটেরিয়াল পাই, এর যেমন হচ্ছে আমরা স্লাইভার পাই, তারপরে হচ্ছে ল্যাপ পাই, তারপর হচ্ছে রোভিং ববিন পাই, তারপরে ইয়ার্নের প্যাকেজ পাই, কোন প্যাকেজ পাই। এই সবগুলির মধ্যে কিন্তু স্লাইভার, ইয়ার্ন, এই ২ টা জিনিস হচ্ছে নিরাপদ প্যাকেজ ট্রান্সপোর্টেশন এর জন্য। কেন নিরাপদ? কারণ হচ্ছে স্লাইভার থাকে হচ্ছে স্লাইভারের ক্যানের মধ্যে। স্লাইভারের ক্যান যেহেতু বাইরে একটা প্লাস্টিকের লেয়ার এবং মূল স্লাইভার গুলি থাকে ভিতরে। তো ট্রান্সপোর্টেশনটা তখন অনেক সহজ এবং নিরাপদ। একটা ক্যানের সাথে যদি আরেকটা ক্যান ধাক্কাও খায় কোনো কারণে, তাতে করে স্লাইভারের বিশেষ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু স্লাইভারটা ক্যানের ভিতরে থাকে। কিন্তু এর বিপরীত অবস্থা হচ্ছে আমরা দেখব, এর বিপরীত অবস্থা হচ্ছে আমরা দেখি ইয়ের ক্ষেত্রে, যেটা হচ্ছে আমাদের ল্যাপ কিংবা হচ্ছে রোভিং ববিনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কিন্তু মূল ম্যাটেরিয়াল হচ্ছে প্যাকেজের বাইরে অবস্থান করে। যার ফলে এই ২ টা ক্ষেত্রে যদি আমরা ম্যানুয়াল ট্রান্সপোর্টেশন করি তখন কোয়ালিটি ফল ডাউন করার আশঙ্কা থাকে।
এরপরে রিং ববিন কিংবা হচ্ছে ইয়ার্নের কোণ দুইটার কোনোটাই কিন্তু আসলে ওরকম জটিল কিছু না পরিবহন করাটা, কারণ ওই ক্ষেত্রে ইয়ার্ন টুইস্ট দিয়ে অলরেডি হচ্ছে সেটা টুইস্টেড একটা ফর্মে চলে আসে, যার ফলে আঘাতপ্রাপ্ত হলেও সেটা বিশেষ কোনো সমস্যা না। বা ম্যানুয়াল ট্রান্সপোর্টেশন রিং ববিনের জন্য কোয়ালিটি দিক থেকে কোনো সমস্যা না। অবশ্যই আমি যদি বলি ইয়ে কমবে এখানে, হচ্ছে কি বলা যায়, প্রোডাকশন স্পিড অবশ্যই কমে যাবে, কিন্তু কোয়ালিটি ইস্যুতে কোনো সমস্যা নাই। কিন্তু রোভিং ববিন এবং হচ্ছে ল্যাপ এই দুইটা যদি আমরা অটোমেশন ব্যবহার না করি তাহলে কোয়ালিটিগত দিক থেকে কিন্তু আমাদেরকে ভুগতে হবে। তো এই জন্যই মূলত রোভিং ববিন এবং ল্যাপের ট্রান্সপোর্টেশনটা আমাদের আইডিয়া নেওয়াটা জরুরি, এবং এই ক্ষেত্রে অটোমেশনে চলে আসাটা হচ্ছে জরুরি। যাই হোক, আমরা হচ্ছে তো আজকে গত ক্লাসে আমরা দেখেছিলাম ডফিং এর অটোমেশনটা কিভাবে হয়। আজকে আমরা হচ্ছে দেখব যে টোটাল ট্রান্সপোর্টেশনটা। আমরা যেই হচ্ছে ভিডিওটা দেখছি এটা হচ্ছে কোম্পানিটা হচ্ছে টেক ওয়ান। টেক ওয়ান এর ভিডিও সম্পর্কে তো আমরা আগেও জানি। রিটার হচ্ছে আগে টেক ওয়ান এর সিস্টেম ব্যবহার করতো, পরবর্তীতে তারা নিজেরাই হচ্ছে রিটারের নিজস্ব প্রযুক্তি অনুযায়ী তারা হচ্ছে ব্যবহার করে। যাই হোক, তো টেক ওয়ান এর ভিডিওটা গোছানো, তো আমরা এটাই শুরু করি। মাথার উপরে আমরা হচ্ছে প্রচুর রেল দেখতে পাচ্ছি। এই যে যাত্রা, এই পথগুলিকে আমরা হচ্ছে রেল বলি, হ্যাঁ, বা কেউ কেউ ট্রেইলও বলে। ৫টা হচ্ছে ধাপে এখানে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে এক্সচেঞ্জিং বা এক্সচেঞ্জার, তারপর হচ্ছে রোভিং সাপ্লাই, তারপর হচ্ছে ববিন ইজেক্টর, তারপরে হচ্ছে স্ট্রিপার এবং সবশেষে ববিন সাপ্লাই। এই ৫টা ধাপে হচ্ছে আমাদের যেই রোভিং এর অটোমেশনিক অটোমেটিক ট্রান্সপোর্টেশন এখানে হচ্ছে এই ৫টা ধাপে ভাগ করা হয়েছে। প্রথমেই হচ্ছে আমরা ববিন এক্সচেঞ্জারটা দেখব। ববিন এক্সচেঞ্জারের কাজ তো আমরা জানি। এক্সচেঞ্জার যেটা করে সেটা হচ্ছে রোভিং ফ্রেমের থেকে আসা যেটা হচ্ছে ডফার বিম নিয়ে আসে। সেই ডফার বিম থেকে আসা ফুল প্যাকেজগুলিকে রেইলে তুলে দেয় এবং রেইল থেকে হচ্ছে এমটি প্যাকেজকে নিয়ে ডফার্স বিমে হচ্ছে স্থানান্তরিত করে। এই কাজটা করে। এবং এটাকেই হচ্ছে এই কাজটাই করার কাজ হচ্ছে ববিন এক্সচেঞ্জারের কাজ হচ্ছে এই কাজটা করা। এখানে আমরা ববিন এক্সচেঞ্জারকে দেখতে পাচ্ছি এবং এই রেল, আচ্ছা দেখি কথাটা আমি একটু পরে বলি। ববিন এক্সচেঞ্জার হচ্ছে এক্সচেঞ্জ করে নিচ্ছে ফুল প্যাকেজটাকে রেইলে উঠিয়ে দেওয়া, যেন ফুল প্যাকেজটা হচ্ছে রিং ফ্রেমে চলে যায়, এবং একই সাথে এমটি প্যাকেজটাকে নিয়ে নেওয়া যেন পরবর্তী ডফিং এ কাজে লাগে। এমটি প্যাকেজটাকে নিয়ে কোথায় রাখছে সে? ওই ডফার বিমে রাখছে। ডফার বিম রোভিং ফ্রেমের একটা অংশ। F-35 যদি হয় রিটারের, তাহলে F-35 মডেলে এই ডফার বিমটা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রেল কিছুটা কিন্তু মুভ করছে। আসলে মুভ করে কিভাবে? যদি এই রেলকে মুভ করানোর জন্য ম্যানুয়াল এবং অটোমেটিক দুইটা পদ্ধতি আছে। যদি ম্যানুয়াল হয় তাহলে হচ্ছে রেলের শেষ মাথায় একটা লাঠি থাকবে। সেই লাঠিটাকে ধরে 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 একজন হচ্ছে নিয়ে চলে যাবে এবং রেলের গায়ে চাকা লাগানো আছে। আর যদি অটোমেটিক হয় তাহলে হচ্ছে এই যে এখানে তোমরা মোটর দেখতে পাচ্ছ এবং মোটরের দুই পাশে কিন্তু দুইটা ডিস্ক আছে। এই বাম দিকেও তাই, একটা মোটর এবং হচ্ছে মোটরের দুই পাশে দুইটা ডিস্ক। এই ডিস্কগুলি, মোটর ঘুরলে ডিস্ক ঘুরবে এবং ডিস্ক ঘুরলেই এই রেলটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবে। এটাই হচ্ছে ববিন এক্সচেঞ্জার, যে রোবোটিক হ্যান্ড দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, যখন এক্সচেঞ্জিং হয়ে গেল তখন হচ্ছে এই রেলটাকে পৌঁছে দেওয়া হবে, রিং ফ্রেমের দিকে পৌঁছে দেওয়া হবে। এটাকে আমরা বলবো হচ্ছে, এই দ্বিতীয় স্টেপটাকে আমরা বলবো হচ্ছে রোভিং সাপ্লাই। অর্থাৎ এক্সচেঞ্জিং শেষ, ডফার বিম থেকে সবগুলি ফুল প্যাকেজ নেওয়া হয়ে গিয়েছে এবং রেল থেকে হচ্ছে আবার উল্টো দিক থেকে এমটি প্যাকেজগুলো ডফার বিমকে দিয়ে দেওয়া হয়েছে। এখন এই রোভিং গুলিকে পাঠিয়ে দেওয়া হবে রিং ফ্রেমে এবং ডফার বিমটা আবারও পুনরায় রোভিং ফ্রেমের উপরে চলে যাবে। স্যার, জি বলেন। স্যার একটু জি স্যার কোন জিনিসটা বের হয়ে চলে গেল এবং কোনটা ওখানে ছিল এটা একটু যদি আরেকবার বলতেন। হ্যাঁ, এই যে জি জি, এটা বলে, এই যে এই ছবিটা খেয়াল করো।
এই পাশে হচ্ছে কি দেখা যাচ্ছে? এম্পটি প্যাকেজ, তাই না? এম্পটি প্যাকেজ। আর এই পাশে দেখা যাচ্ছে কি? ফুল প্যাকেজ। এখন ফুল প্যাকেজ আর এই পাশে হচ্ছে এম্পটি প্যাকেজ। এই এম্পটি প্যাকেজগুলো আসছে হচ্ছে রিং ফ্রেম থেকে প্রসেস হয়ে তারপরে হচ্ছে এই অর্থাৎ রিং ফ্রেমে ব্যবহার হওয়ার পরে তারপরে হচ্ছে রিং ফ্রেম থেকে এই এম্পটি প্যাকেজগুলো এখানে আসছে। আর ওই পাশে যেটা এক্সচেঞ্জারের ওই পাশে কি আছে? এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। দেখো তো আমার মনে হয় তুমি ভুলে গেছো। আমি আবার একটু তোমাদেরকে দেখাই। এজন্য হয়তো তোমার কাছে একটু বুঝতে সমস্যা মনে হচ্ছে। উম আচ্ছা, এই ভিডিওটা একটু খেয়াল করো। এই যে এখানে এটা হচ্ছে F-35 ফুল তুমি গত ক্লাসে ছিলে না? গত ক্লাসে থাকলে কিন্তু এটা নিয়ে আমাদের একটু লম্বা সময় কথা হয়েছিল। জি স্যার, এটা F-35 এর আমি লাস্ট হ্যাঁ, ক্লাসে উপরে। দেখেছিলাম স্যার। জি, জি। এটাই হচ্ছে সেই ডফার বিম। তো ডফিং এর শুরুতে তো এটা খালি থাকে। ঠিক আছে? কিন্তু যখন আ ডফিং হয়ে যায় তখন হচ্ছে এই যে এই আমি টেনে দিলাম আরকি যেহেতু তুমি দেখেছো। এই এই যে এখানে হচ্ছে ডফার বিমটা উপরে। অর্থাৎ ফুল প্যাকেজগুলিকে নিয়ে এম্পটি প্যাকেজগুলিকে রেখে ডফার বিমটা উপরে উঠে যাচ্ছে। এখন এই ডফার বিমের কাছে তো ফুল প্যাকেজ। এই ডফার বিমটা এখন চলে যাবে হচ্ছে ওই ববিন এক্সচেঞ্জার এর কাছে। বুঝতে পারছো কি? এই ডফার বিমটা হচ্ছে এই ডফার বিমের কাছে এখন সবগুলা ফুল প্যাকেজ না মাত্রই ডফিং করে আসলো। এখন এরা চলে যাবে হচ্ছে ববিন এক্সচেঞ্জার এর কাছে। ববিন এক্সচেঞ্জার কি? এটা একটা রোবোটিক হ্যান্ড। এটা কি করে? এটা হচ্ছে এই যে এমটি প্যাকেজগুলি কোত্থেকে আসছে? রিং ফ্রেম থেকে আসছে। রিং ফ্রেমে নিঃশেষ হয়ে গেছে। এগুলির মধ্যেও এগুলোও আসলে ফুল প্যাকেজ ছিল একসময়। কিন্তু রোভিং ফ্রেমে সব এদেরকে ইউজ করা শেষ এদের রোভিং গুলা। যখন এদের সবগুলো রোভিং দিয়ে আমরা ইয়ার্ন এ কনভার্ট করা শেষ করে ফেললাম, তখন এই প্যাকেজগুলি এসে এই রোভিং ফ্রেমের সামনে এসে অপেক্ষা করবে। আর ববিন এক্সচেঞ্জার করবে কি? সে হচ্ছে এই ডফার বিমে থাকা ফুল প্যাকেজগুলিকে নিয়ে এই রেলে তুলে দিবে এবং এই রেল থেকে এম্পটি প্যাকেজগুলিকে নিয়ে ডফার বিমে ছেড়ে দিল। বুঝতে পারতেছো কি? এইভাবে যখন সবগুলা প্যাকেজ ট্রান্সফার করা হয়ে যাবে, তখন এই ফুল প্যাকেজগুলি চলে যাবে হচ্ছে আ রিং ফ্রেমে এবং এই এম্পটি প্যাকেজ সহ ডফার বিমটা আবারও রোভিং ফ্রেমের উপরে চলে আসবে এই যে। এই ডফার বিমটা আবারও এম্পটি প্যাকেজ নিয়ে রোভিং ফ্রেমের উপরে চলে আসলো। আর এই ফুল প্যাকেজগুলি এখন চলে যাবে হচ্ছে রিং ফ্রেমে। বুঝতে পারছো? স্যার বুঝতে পেরেছি, সব ক্লিয়ার। আচ্ছা। ঠিক আছে তাহলে। তো এই জিনিসটাকেই আমাদের ওই এখন যে ভিডিওটা দেখতেছি তখন এই ভিডিওটাতে এই ডফার বিমটাকে স্পষ্টভাবে দেখানো হচ্ছে না। এইজন্য হয়তো তোমার বুঝতে কিছুটা কষ্ট হচ্ছে। অর্থাৎ এখানে আমরা হচ্ছে আ এই যে এই এমটি প্যাকেজ গুলি আসছে ডফার বিম থেকে। এই যে ববিন এক্সচেঞ্জার হচ্ছে এই ববিন এক্সচেঞ্জ করছে। এই যে এটা। তার মানে এই ফুল প্যাকেজ গুলি অর্থাৎ আমি আঙ্গুল দিয়ে যে ফুল প্যাকেজ গুলিকে দেখাচ্ছি এই ফুল প্যাকেজ গুলি ডফার বিমের সাথে অ্যাটাচ করা। ডফার বিম থেকে ফুল প্যাকেজ নিয়ে ডফার বিমকে এমটি প্যাকেজ সাপ্লাই দেওয়া হচ্ছে। তো সাপ্লাই দেওয়া যখন শেষ তখন এই ফুল প্যাকেজগুলি কোথায় যাবে? রিং ফ্রেমে চলে যাবে। আর এই এমটি প্যাকেজগুলি তারা হচ্ছে এমটি প্যাকেজগুলা নিয়ে ডফার বিমটা রোভিং ফ্রেমের উপরে চলে যাবে। তার আগের জায়গায়, ডফার বিমের আগের জায়গায়। যেন নতুন আরেকটা ডফিং করা যায়। এরপরে রোভিং যেই প্যাকেজগুলিকে নেওয়া হলো এদেরকে হচ্ছে রিং ফ্রেমে পাঠায় দেওয়া হবে। এই যে রেলটা মুভ করছে তার রেল মুভ করার পদ্ধতি কি? ম্যানুয়ালিও হতে পারে, অটোমেটিকও হতে পারে। ম্যানুয়ালি যদি হয় তাহলে এদের সামনে একটা লাঠি থাকে। এখানে বোধহয় লাঠিটা আছে। হ্যাঁ, আছে এই যে। এই হচ্ছে একটা লাঠি দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে ম্যানুয়ালি হাতে করে নিয়ে চলে যাওয়া হয়। তো এটা একটা পদ্ধতি। আর যদি অটোমেটিক হয় তাহলে তো আমরা বলেছি যে ডিস্ক থাকে। এই যে যেমন এখানেও দেখা যাচ্ছে। একটা ডিস্ক আছে। মোটরের নিচে ডিস্ক আছে। এই ডিস্কটা যখন মুভ করে তখন হচ্ছে আ এটা এই রেলটাকে সামনে পিছনে নিতে পারে। এই যে এখানেও একটা হচ্ছে মোটর আছে। মোটরের নিচে ডিস্ক।
রোভিং সাপ্লাই এটা। তো যেই রোভিং ফ্রেমে হচ্ছে আমাদের প্যাকেজ লাগবে আগে, সেই রোভিং ফ্রেমে হচ্ছে চলে যাবে। এই সে হচ্ছে একটা রোভিং ফ্রেমে চলে গেল। এখানেও কিন্তু এই যে রিং ফ্রেমের এখানেও একটা মোটর এবং ডিস্ক আছে, যাতে করে যে প্যাকেজটা আসলো সেই প্যাকেজটাকে নিয়ে জায়গা মতো রেখে দেওয়া যায়। পুরা রেলের জায়গায় জায়গায় মোটর এবং ডিস্ক থাকবে। রোভিং সাপ্লাই হচ্ছে এই স্টেজটা। আমি একটু একটু করে জায়গায় জায়গায় কখনো কখনো কেটে দিচ্ছি, কারণ একই জিনিস। এরপরে যখন রোভিং সাপ্লাই, তার মানে কি? তার মানে হচ্ছে আমার রোভিং শেষ হয়ে যাচ্ছিল। আমি হচ্ছে ওইখানে নতুন করে রোভিং নিয়ে আসলাম। আর যেই সমস্ত মেশিনের ক্ষেত্রে আমার হচ্ছে প্রয়োজনীয় পরিমাণ ইয়ার্ন তৈরি করা শেষ, রোভিং সাপ্লাই দিলাম কাকে? যে সমস্ত রিং ফ্রেমের হচ্ছে রোভিং দরকার, তারা রোভিং শর্টে ছিল, তাদেরকে আমরা হচ্ছে রোভিং দিয়ে আসলাম। আর কিছু কিছু রিং ফ্রেম যখন আর যেই সমস্ত রিং ফ্রেম গুলিতে এরকম হবে যে তাদের ওখানে হচ্ছে আমাদের কি বলে যতটুকু ইয়ার্ন পাওয়া প্রয়োজন ছিল ততটুকু ইয়ার্ন আমাদের হয়ে গিয়েছে। সামনে হয়তো নতুন কোনো কাউন্ট তৈরি করা হবে, যে আমরা হয়তো এতক্ষণ কটন, কোনো একটা রিং ফ্রেমে আমরা হয়তো 100% কটন ইয়ার্ন বানাচ্ছিলাম। এখন হয়তো আমাদের 100% কটন ইয়ার্ন বানানো শেষ। এখনই এই মেশিনে আমরা হচ্ছে অন্য একটা লট শুরু করব। হতে পারে মনে করো 65-35 কটন পলিয়েস্টার ইয়ার্ন শুরু করব। তখন কিন্তু আমার এই অবশিষ্ট রোভিংটা আমার কিন্তু আর কোনো কাজে লাগবে না। তখন কিন্তু হচ্ছে আমাকে এই রোভিং ববিনগুলি রিং ফ্রেম থেকে খালি করতে হবে। এটাই হচ্ছে ববিন ইজেক্টর। বা এরকমও হতে পারে যে হচ্ছে আমরা মনে করো যে একটা হচ্ছে এরকম যে নতুন লটের ইয়ার্ন বানানো শুরু করব। এজন্য আমি রিং ফ্রেম থেকে পুরান, যে আমি যেটা উদাহরণ হিসেবে বললাম যে 100% কটন বানাচ্ছিলাম। তো এটা এখন বানানো শেষ। এই একই মেশিনে আমরা হচ্ছে এখন এই বানাবো। মনে করো এই 65-35 কটন পলিয়েস্টার ব্লেন্ড বানাবো। তাহলে কিন্তু এই যে রোভিং ববিন, এটা কিন্তু আর কোনো কাজে লাগবে না। এই যে রোভিং ববিন গুলির গায়ে দেখো, প্রায় রোভিং ববিনের গায়ে হচ্ছে বেশ কিছু লাস্টের ২ টা লেয়ার, ১ টা লেয়ার হচ্ছে আ রোভিং দেখা যাচ্ছে। এই রোভিং ববিন গুলি কিন্তু আর কাজে লাগছে না এখন। তো এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই যে লাস্টের একটা লেয়ার অথবা ২ টা লেয়ার, এই লেয়ার গুলিকে হচ্ছে ব্যবহার করে ফেললে দোষ কি ছিল? অর্থাৎ এই লেয়ার গুলি ব্যবহার করে যদি আমরা ইয়ার্ন বানিয়ে ফেলতাম তাহলে দোষ কি ছিল? তাহলে তো আর এই রোভিং গুলি অপচয় হতো না। এটা কিন্তু আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। এটা আসলে এইজন্য এইভাবে রেখে দেয়া হয় যে বিষয়টা আসলে এরকম। মনে করো কোনো একটা রিং ফ্রেমের মধ্যে হচ্ছে ধরা যাক ১২০০ স্পিন্ডেল বা ১০০০ স্পিন্ডেলের রিং ফ্রেম। একেকটা রিং ফ্রেমে স্পিন্ডেল সংখ্যা কত হতে পারে? আমাদের কোনো আইডিয়া আছে কি? একেকটা রিং ফ্রেম স্পিন্ডেল কত হতে পারে? কেউ বলতে পারবা? কারো জানা আছে? একেকটা রিং ফ্রেমে নাম্বার অফ স্পিন্ডেল কত হতে পারে? স্যার ২০টা না ২২টা এরকম স্যার, ধরো বেটা। না ৬টা এরকম ছিল স্যার, মানে খেয়াল নাই, একটু ঝাপসা। আচ্ছা। আমাদের হচ্ছে ল্যাব টাইপ মেশিনে হচ্ছে ৬ টা, কিন্তু কমার্শিয়াল মেশিনে এটা নাম্বার অফ স্পিন্ডেল হতে পারে হচ্ছে
1000 হতে পারে, 1200 হতে পারে, 1600 হতে পারে, 1800 প্লাসও হতে পারে। তো এটা খেয়াল রেখো কিন্তু। আর রোভিং ফ্রেমে কতগুলি স্পিন্ডল থাকতে পারে? রোভিং ফ্রেমে এটা বলতে পারবা? কারো কি মনে আছে রোভিং ফ্রেমে কতগুলো স্পিন্ডল হতে পারে? এগুলো তো খুবই কমন কোয়েশ্চেন। রোভিং ফ্রেমে কতগুলি স্পিন্ডল থাকতে পারে? একজন বলেছে এত্তগুলা। না, এত্তগুলা বললে হবে না। আমিও তাইলে তোমার এত্তগুলা মার্কস দিয়ে দেব ভাইবায়। আ এত্তগুলা মার্কস কিন্তু হচ্ছে তোমার আ কি বলা যায়? উম টোটাল নাম্বারে কোনো সংখ্যা যোগ করবে না। আচ্ছা, রোভিং ফ্রেমে হচ্ছে স্পিন্ডল হতে পারে আপ টু 120 থেকে 160 বা 220 ও হতে পারে রোভিং ফ্রেমে। আর রিং ফ্রেমে কত হতে পারে বললাম? এখন তো বলছি। এখন বলো তো কত বললাম সংখ্যাটা রিং ফ্রেমে স্পিন্ডল কত হতে পারে? 6টা। গাধা নাকি? কমার্শিয়ালি স্যার হ্যাঁ, 1000 থেকে 1200। জি, ১০০০, ১২০০, ১৬০০, ১৮০০ হইতে পারে। আ হ্যাঁ, ১৮০০ বলতে ১৮৩২ টা আরকি। ১৮০০ টা হয় না, ১৮৩২ টা হয়। ম্যানুফ্যাকচারার অনুযায়ী এটা ভ্যারি করতে পারে। যাই হোক। আর ল্যাব টাইপ মেশিনে ৬ টা। ল্যাব টাইপ মেশিনটা মনে রাখার দরকার নাই। এটা হচ্ছে একদম ইউনিভার্সিটির ল্যাব বা এরকম কোথাও ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। তো ইন্ডাস্ট্রিয়ালটা মনে রাখাটা জরুরি। যে ১০০০ হতে পারে, ১২০০ হতে পারে, ১৬০০ হতে পারে, ১৮৩২ হতে পারে। ম্যানুফ্যাকচার অনুযায়ী এরকম ভ্যারি করতে পারে। যাই হোক। তো যেটা বলছিলাম ধরা যাক তোমার ১০০০ স্পিন্ডেলের একটা রিং ফ্রেম। তোমার হচ্ছে মনে করো তোমাকে দায়িত্ব দিয়েছিল যে ১০ টা রিং ফ্রেম তোমাকে তোমার দায়িত্বে দেওয়া হয়েছিল। ১০ টা রিং ফ্রেম থেকে তোমার কাজ ছিল হচ্ছে যে মনে করো ৫০০ হচ্ছে কেজি ইয়ার্ন তোমাকে বানাতে হবে ৫০০ কেজি। তো তুমি করছো কি হচ্ছে এই তোমার আবার মায়াদয় অনেক বেশি। তো তোমার হচ্ছে মেশিনের উপরে রোভিং ফ্রেমে তুমি দেখছো যে তোমার ৫০০ কেজি বানানো শেষ। কিন্তু রোভিং ফ্রেমে এখনো কিছু হচ্ছে রোভিং ববিন অবশিষ্ট আছে। এখন এইটুকু রোভিং ফেলে দিতে তোমার খুব মায়া লাগলো। তুমি করছো কি? তুমি ভাবলাম আচ্ছা ঠিক আছে কিছু ইয়ার্ন বেশি বানাই, রোভিংটা শেষ করি। নয়তো অপচয় হয়ে যাবে। এখন এই উদ্দেশ্যে তুমি যখন হচ্ছে মেশিন চালু রাখছো তো প্রত্যেকটা মেশিনে তুমি মনে করো ৫ মিনিট করে আ মেশিন বেশি চালু রাখছো। ঠিক আছে? ৫ মিনিট করে তুমি মেশিন বেশি চালু রাখছো। তো প্রত্যেক মিনিটে আচ্ছা ৫ মিনিট না, তুমি খুব কমায় ধরো। মনে করো হচ্ছে ১ মিনিট মেশিন বেশি চালু রাখছো তোমার ক্যালকুলেটেড সময়ের চাইতে। যে তোমার ক্যালকুলেশন বলতেছিল যে ৯ঃ১৫ তে তোমার টোটাল প্রোডাকশন কমপ্লিট হয়ে যাবে। তুমি করলা কি দয়া মায়া করে ১ মিনিট বেশি চালু রাখছো। ১০০০ স্পিন্ডেলের একটা রিং ফ্রেম। তাহলে কি হবে? ১০০০ স্পিন্ডেলের প্রত্যেকটাতেই ১ মিনিট করে প্রোডাকশন বেশি হচ্ছে। ১ মিনিটে যদি ৩০ মিটার করে হচ্ছে আ তোমার আ প্রোড ডেল বেশি আ প্রোডাকশন হয় তাহলে ১০০০ স্পিন্ডেলে কিন্তু ৩০,০০০ মিটার প্রোডাকশন হচ্ছে তোমার বেশি হচ্ছে। কেন? তুমি মাত্র ১ মিনিট সময় হচ্ছে বেশি মেশিন চালু রাখছো। এজন্য ১০০০ স্পিন্ডেলে ৩০,০০০ মিটার ইয়ার্ন তুমি বেশি বানায় ফেলছো। অনেক কিন্তু। শুধুমাত্র ১ মিনিট। ১০০০ টা স্পিন্ডেলে মাত্র। তো এখন তার মানে বোঝাই যাচ্ছে তুমি যদি হচ্ছে সময়টা আরো বেশি হয় ১ মিনিটের জায়গায় আমাকে ২-৩ মিনিট বেশি রাখছো রোভিং শেষ করতে গিয়ে বা একটা রিং ফ্রেমের জায়গায় তুমি ৫ টা রিং ফ্রেমে এই ঘটনা ঘটাইছো। তাইলে হবে কি? তোমাকে বলছিল ৫০০ কেজি ইয়ার্ন বানাইতে। ইয়ার্ন বানানোর পরে তুমি খুব বুক ফুলায় হচ্ছে চলে আসছো যে একটুও রোভিং তুমি লস করো নাই। ঠিক আছে? কিন্তু মাপার পরে দেখা যাবে যে হয়তোবা এখানে ৫৭০ কেজি হয়ে গেছে। কেন ৫৭০ কেজি হয়ে গেছে? ওই যে তুমি হচ্ছে আ প্রত্যেকটা রিং ফ্রেমে অল্প করে হচ্ছে প্রোডাকশন বেশি করছো। সবগুলা মিলায়ে ৫৭০ কেজি হয়তোবা বেশি হয়ে গেছে বা ৫০ কেজি বেশি হয়ে গেছে। এরকম হয়ে যাবে। এবং এটা কখনো হয়। এখন তো তুমি পড়বা প্যাচে। কারণ হচ্ছে এই বাড়তি ইয়ার্ন নিয়ে কি করবা? যেই ভদ্রলোক তোমাকে ৫০০ কেজি অর্ডার দিছিল সে তো আর বাকি ৫০ কেজি হচ্ছে নিবে না তোমার কাছ থেকে। ঠিক আছে? তাহলে কি উপায়? উপায় হচ্ছে যদি কমন কাউন্ট হয় তাহলে সমস্যা নাই। তাহলে তো এই লোক হয়তো নেয় নাই। কিন্তু আরেকজন লোকের কাছে হয়তো সেটা দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে? আ তাও যদি হচ্ছে মানে সেইম ফাইবারের হয়। তুমি আ ইন্ডিয়ান ফাইবার দিয়ে বানানো yarn এর কোয়ালিটি সেটার হচ্ছে যেই ডাইং এর পরে হচ্ছে যেই এটার লুক যেটা পাওয়া যাবে, সেই জায়গায় কিন্তু তোমার হচ্ছে সিএস ফাইবার ডাইং করলে সেইম ডাই, সেইম সবকিছু কিন্তু দেখতে একই রকম হবে না। বরঞ্চ আরো ভয়াবহ সমস্যাও হতে পারে। দ্যা ব্যারে ইফেক্ট দেখা যেতে পারে। আরো অনেক ঝামেলা হতে পারে। সুতরাং তারা সেটা করবে না।
তোমার যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো এটা সেম ফাইবারের অর্ডার আসলে মিলবে, সেম লটের ফাইবার আসলে মিলবে, দেওয়া যাবে, আর নয়তো দেওয়াই যাবে না। তো সেটা কিন্তু লস। তোমাকে ওটা হচ্ছে একদম লোকাল মার্কেটে বিক্রি করতে হবে। যে হয়তো লোকাল গামছা বানাবে বা লোকাল লুঙ্গি বানাবে, লোকালি সে শার্ট বানাবে, তার এত চিন্তা নাই। তো সে হয়তো এটা নিবে এবং তুমি প্রফিট করতে পারবে না সেই ইয়ার্নটুকু দিয়ে। তো এই হচ্ছে তোমার অবস্থা হবে যদি তুমি এই রোভিং গুলির উপরে মায়া রাখো আরকি। তো এতক্ষণ কথা বলার আসলে মূল উদ্দেশ্য যেটা ছিল যে, এই রোভিং ববিন গুলির মধ্যে রোভিং থাকা সত্ত্বেও কেন তাদেরকে মেশিন থেকে বের করে দেয়া হচ্ছে? এই জিনিসটা বোঝানোর জন্যই হচ্ছে আ এই আলোচনাগুলি করা। আশা করি বুঝতে পারছো। না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। যে অর্থাৎ এখানে আসলে মায়া দেখানোর সুযোগ নাই। মায়া দেখাতে গেলে তোমার লস হচ্ছে আরো বেশি হবে। তো এখন এই ববিন ইজেক্টর হচ্ছে এই স্টেপটা যেটা যে আমার রিং ফ্রেমে আর হচ্ছে ইয়ার্ন বানানোর প্রয়োজন নাই। নতুন ইয়ার্ন বানাতে হবে, তাই নতুন রোভিং ববিন আসবে। সুতরাং এখন আমাকে এই ববিনগুলি রিং ফ্রেম থেকে সরায় ফেলতে হবে। এই স্টেপটাকে আমরা বলি হচ্ছে ববিন ইজেক্টর। তো এগুলা হচ্ছে সরায় নেওয়া হচ্ছে। এখন এই যে এগুলির ক্ষেত্রেও তাই দেখো রোভিং এর মধ্যে হচ্ছে কোনটার মধ্যে লাস্ট লেয়ারটা একটু বাকি, কোনটার মধ্যে লাস্ট লেয়ারটা এরকমই। খুব বেশি হবে না কারণ আমিও ক্যালকুলেট করে রোভিং বসাবো। তো খুব বেশি পার্থক্য আসলে এখানে হয় না। যে বিশাল, বিশাল রোভিং বাদ পড়ে যাচ্ছে সাধারণত হয় না। তবে একেবারেই যে হবে না তাও না। কখনো, কখনো ২-১ টা হতে পারে। তবে বেশিরভাগ রোভিং ববিনই হচ্ছে মোটামুটি এরকম লাস্টের লেয়ারটা বাকি এরকম থাকে আরকি। যাই হোক, যেমন এই রোভিংটা দেখো খুবই অল্প ৪-৫ টা কয়েল মাত্র আছে। এটাতে মোটামুটি অর্ধেক বাকি। এটাতে লাস্ট লেয়ারটা বাকি। এরকম অল্প পরিমাণ কিছু রোভিং। এখন এই রোভিং ববিনকে নিয়ে আমি কিন্তু এই হচ্ছে রোভিং ববিন গুলিকে আমাকে সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে হচ্ছে আমাকে আ ওই এক্সচেঞ্জার যেটা ছিল ববিন এক্সচেঞ্জার, সেই ববিন এক্সচেঞ্জার এর কাছে নিয়ে যাওয়ার আগে আমাকে অবশ্যই হচ্ছে এই রোভিং ববিন গুলো পরিষ্কার করে ফেলতে হবে। কেন পরিষ্কার করতে হবে হচ্ছে সেটা একটু বোঝা দরকার যে কেন আমাকে ববিন এক্সচেঞ্জার এর কাছে নিয়ে যাওয়ার আগে পরিষ্কার করতে হবে। কারণ হচ্ছে সবসময় দেখা যাবে কি মনে করে এটা হতে পারে যে কটন, কিন্তু হয়তোবা আমি যে রোভিং ফ্রেমে নিয়ে যাবো সেই রোভিং ফ্রেমে হয়তো কটন পলিয়েস্টার ব্লেন্ড হচ্ছে, বা এটা হচ্ছে মনে করো কটন ভিসকস, কিন্তু আমি রোভিং ফ্রেমে হয়তো গিয়ে দেখবো যে কটন ভিসকস আর হচ্ছে না। ঠিক আছে? বা পার্সেন্টেজ আলাদা, হ্যাঁ? কিংবা হচ্ছে কটন পলিয়েস্টার হচ্ছে কিংবা 100% পলিয়েস্টার। সুতরাং যেটা বলতে চাচ্ছি যে এই রোভিং ববিনটা যেই ম্যাটেরিয়ালের, সেই ম্যাটেরিয়ালটা হয়তোবা আর থাকবে না। এইটা হচ্ছে ওই রোভিং এ যেতে, যেতে হয়তোবা দেখা যাবে রোভিং এ ওই লট শেষ। নতুন লট বা নতুন হচ্ছে কোনো একটা কম্পোজিশন এর রোভিং চলে আসছে। সুতরাং আমরা কখনোই এই কাজটা করতে পারবো না যে এটাকে আমরা হচ্ছে এম্পটি প্যাকেজ হিসেবে অন্য আরেক প্যাকেজে নিয়ে দিয়ে রাখবো। এটা কখনো করা যাবে না। বা হচ্ছে করলে কি সমস্যা? মনে করো আচ্ছা একই ফাইবার। তুমি বলো যে স্যার মনে করেন আমরা ফ্যাক্টরিতে 100% কটন ছাড়া কিচ্ছু বানাই না। সারা জীবন শুধু শঙ্কর সিল্কস দিয়ে আমরা 100% কটনই বানাচ্ছি। তখন দেয়া যাবে কিনা? আ তখন আসলে দিলে খুব মুশকিল আছে একটা। সেটা হচ্ছে মনে করো এই প্যাকেজটার উপরেই তুমি যদি হচ্ছে আ আরো নতুন কিছু হচ্ছে রোভিং পেঁচায় দাও, আরো কিছু হচ্ছে রোভিং যদি তুমি হচ্ছে পেঁচায় দাও তাহলে যে সমস্যাটা, ওই রোভিং টুকু শেষ হয়ে যাওয়ার পরে এই রোভিংটা শুরু হওয়ার আগে ম্যাটেরিয়ালটা ছিঁড়ে যাবে এবং হচ্ছে আ সেখানে তোমার কিছু প্রোডাকশন লস হবে। ওয়ার্কার হয়তো খেয়াল করবে না, প্রোডাকশন লস হবে। বা আমার ক্যালকুলেশন এ মিলবে না। রোভিং ফ্রেমের ক্যালকুলেশন এ মিলবে না। এই রোভিং এর মধ্যে হচ্ছে আ ম্যাটেরিয়াল বেশি হয়ে যাবে। বেশ অনেক রকম জটিলতা হতে পারে। তো এজন্য যেটা করা হয় এই রোভিংটাকে হচ্ছে পুরাপুরি ভাবেই ক্লিন করে তারপরে হচ্ছে এটাকে তোমার আ নিয়ে যাওয়া হয় ববিন এক্সচেঞ্জার এর কাছে। তো এই অবস্থায় রোভিংটাকে হচ্ছে যদি আমি ক্লিন করতে চাই তাহলে আমাকে একটা আ রোভিং ক্লিনার ব্যবহার করতে হবে। তো সেই ক্লিনার মেশিনটাকে এখানে আ টেক 1 তারা এই মেশিনটার নাম দিয়েছে হচ্ছে স্ট্রিপার। রোভিং স্ট্রিপার। অর্থাৎ রোভিং স্ট্রিপ মানে তো আসলে টেনে বের করে নিয়ে আসা। টেনে বের করে নিয়ে আসা অর্থে এখানে হচ্ছে স্ট্রিপার বলা হয়। তো এইখানে আমরা আসলে স্ট্রিপার বলতে এই জিনিসটাকেই বুঝি।
আমরা স্ট্রিপার বলতে হচ্ছে এই জিনিসটাকেই বুঝি আ যে এখানে স্ট্রিপারের কাজ হচ্ছে রোভিং ববিন থেকে যে অবশিষ্ট রোভিং টুকু ছিল এই রোভিং টুকুকে টেনে নিয়ে আসবে। এখন তাহলে আমরা দেখি আমাদের ববিন ইজেক্টর স্টেজ কিন্তু শেষ। আমরা এখন স্ট্রিপারে চলে আসছি। তো আমাদের এই সিস্টেমে হচ্ছে স্ট্রিপারটা হচ্ছে ভার্টিক্যাল। এটাও খেয়াল রেখো। আ যদি আমাদের হচ্ছে আর এই রোভিং ট্রান্সপোর্টেশন এর জন্য আমরা হচ্ছে রেল ব্যবহার করি, রেল সিস্টেম ব্যবহার করি, তখন আমাদের স্ট্রিপারটা হয় হচ্ছে ভার্টিক্যাল। এই কথাটা মনে রেখো। কারণ যেই সমস্ত হচ্ছে ফ্যাক্টরিতে, বেশিরভাগ ফ্যাক্টরিতে তো আসলে এই অটোমেশনটা থাকে না। এই রোভিং ট্রান্সপোর্টেশন এর অটোমেশনটা থাকে না। কারণ এতগুলা রেল তৈরি করতে গেলে জায়গা লাগে, খরচও হয় প্রচুর। তো এই রেলটা যেখানে নাই, এই রেল সিস্টেমের ট্রান্সপোর্টেশন যেখানে হচ্ছে না, সেখানে কিন্তু রোভিং ওপেন আপ করার জন্য কোন ধরনের ভার্টিক্যাল মেশিন হলে কিন্তু চলবে না। আমি আবারও কথাটা বলি, যে সমস্ত ফ্যাক্টরিতে রোভিং ট্রান্সপোর্টেশন এর জন্য এই রেল সিস্টেম নাই, অটোমেটিক রেল সিস্টেম নাই, সেখানে কিন্তু এই ধরনের ভার্টিক্যাল হচ্ছে স্টিপার মেশিন হলে চলবে না। হ্যাঁ? কারণ রোভিং ববিনকে ভার্টিক্যালি রাখারই তো ব্যবস্থা নাই। এই রেইলের কারণেই না এই রোভিং ববিনগুলি ভার্টিক্যালি হচ্ছে বসানো আছে। তো তখন কিন্তু এটা খুব একটা ভালো বুদ্ধি হবে না। তখন আমাদেরকে একটা হরাইজন্টাল মেশিন নিতে হবে। হরাইজন্টাল রোভিং ক্লিনার মেশিন আমরা একটু পরে দেখব। যাই হোক, এখন আমরা এই রোভিং স্টিপারটা দেখে আসি। যদিও প্রিন্সিপাল একই। আচ্ছা, মোটামুটি ১০ টা হচ্ছে রোভিং একবারে এখানে স্ট্রিপিং হতে পারে। আরেকটা হচ্ছে এই স্ট্রিপিং এর ম্যানুয়াল পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, স্ট্রিপিং এর আসলে একদম টোটালি ম্যানুয়াল পদ্ধতিই আছে। ম্যানুয়াল পদ্ধতিতে যেটা করা হয়, যে সাধারণত একটু নতুন ওয়ার্কার কিংবা যে হচ্ছে একটু কম বয়সী ওয়ার্কার যদি থাকে, তাহলে তাকে হচ্ছে বসায় দেয়া হয়। তো সে হচ্ছে এইগুলা টেনে, টেনে খুলে। কখনো, কখনো হাতে ব্লেডও থাকে যেন ব্লেড দিয়ে পোঁচ দিলে খুব তাড়াতাড়ি হচ্ছে খুলে আসে। আ এটাতে অবশ্য ২ টা সমস্যা। একটা সমস্যা হচ্ছে প্রচুর ফাইবার হচ্ছে ব্রেক হবে। আ আরেকটা যে বড় সমস্যা, ওটা বেশি বড় সমস্যা, সেটা হচ্ছে ব্লেডের আঘাতের কারণে রোভিং ববিন হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। প্লাস্টিকের প্যাকেজটা ক্ষতিগ্রস্ত হবে। তা তোমার কাছে মনে হতে পারে প্লাস্টিকের প্যাকেজ ক্ষতিগ্রস্ত হলে কি সমস্যা? ক্ষতিগ্রস্ত হলে অনেক সমস্যা। কারণ হচ্ছে প্লাস্টিকের প্যাকেজ যদি একটা স্ক্র্যাচ পড়ে রোভিং ববিনে, তাহলে এই স্ক্র্যাচ অংশটা কিন্তু একটু আ কি বলা যায়? সেটা একটু রাফ একটা সারফেস হয়ে যাবে। পরবর্তীতে এই রাফ সারফেস এর উপরে যখন আমি হচ্ছে রোভিং কে পেঁচাবো, আ তো রোভিং তখন দেখা যাবে কোনো সময় হয়তোবা কিছু ফাইবার গিয়ে এই রাফ সারফেস এ আটকে থাকবে। এভাবে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু রোভিংটা আমরা আর হচ্ছে ব্যবহার করতে পারব না। সহজেই ব্যবহার করতে পারব না আমরা এই রোভিং ববিনটাকে। সুতরাং সেটা আসলে ভালো একটা পদ্ধতি না। আর প্রচুর ফাইবার ব্রেক করবে। এই ব্যাপারে তো কোনো সন্দেহই নেই। যাই হোক, এইজন্য আমরা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতির চাইতে আ এই পদ্ধতিটাই, যেটা হচ্ছে স্ট্রিপিং, এই স্ট্রিপিং আলাদা মেশিন ব্যবহার করাটাই ভালো। তো এটা কিভাবে স্ট্রিপিং করে? তোমরা হচ্ছে দেখবা যে পিছন থেকে যে ঘিয়া কালারের একটা বেল্ট, এই যে এই বেল্ট, পিছনের এই বেল্টটা এসে প্যাকেজগুলির একদম গায়ে, গায়ে এসে লেগে যাবে এবং বেশ শক্ত করে চাপ দিয়ে ধরবে প্যাকেজগুলিকে। খেয়াল করে দেখো। এই। এটা কিন্তু বেশ শক্ত করে হচ্ছে বেল্টটা চাপ দিয়ে ধরল। এখন যখন বেল্টটা চালু হবে, এই যে এখন বেল্টটা চালু হওয়া শুরু হয়েছে। তো এই বেল্টটা কিন্তু মোটেও স্মুথ না। বেল্টটার গায়ে হচ্ছে অনেকটা হেয়ারি সারফেস থাকে। যার ফলে এই প্যাকেজগুলির গায়ে লেগে থাকা রোভিং ববিনের যেই প্রান্ত যেটা ছিল লুজ এন্ড, এই রোভিং ববিনের লুজ এন্ডটা বেল্টের গায়ে আটকে যাবে। যেহেতু বেল্টের সারফেসটা মোটেও স্মুথ না, অনেকটা হেয়ারি একটা সারফেস, যার ফলে খুব সহজেই আ এই রোভিং এর হচ্ছে যে লুজ এন্ড যেটা ছিল সেই লুজ এন্ডটা এই বেল্টের গায়ে আটকে যাবে এবং বেল্ট সামনের দিকে গেলে তখন হচ্ছে লুজ এন্ডটাও সামনের দিকে যাবে। ফলে স্ট্রিপিং শুরু হবে। খেয়াল করে দেখো। এই যে অনেকগুলা কিন্তু লুজ এন্ড চলে আসছে। প্রায় সবগুলারই লুজ এন্ড চলে আসছে বেল্টের গায়ে। এখন বেল্ট যত বেশি হচ্ছে চলতে থাকবে, লুজ এন্ড গুলি ধীরে, ধীরে হচ্ছে ওপেন আপ হয়ে যাচ্ছে। কয়টা প্যাকেজ এখানে? ৪ টা, ৮ টা, ১০ টা। ১০ টা প্যাকেজ একবারে। একদম ক্লিন করে ফেলছে কিন্তু এই যে কোন একটার মধ্যে একটু ফাইবার নাই। এটার মধ্যে একটু ফাইবার আছে সেজন্য একটু অপেক্ষা করা হচ্ছে।
এই যে এইটাও কিন্তু শেষ যেটা ছিল এই ফাইবারটুকু হচ্ছে মোটামুটি যতটুকু সম্ভব ক্লিন করে ছেড়ে দেওয়া হলো। এভাবেই প্রতিবারে হচ্ছে 10টা করে রোভিং ববিন তোমার হচ্ছে এরকম ক্লিন করে তারপরে হচ্ছে এগুলিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ববিন এক্সচেঞ্জারের কাছে। এটাও সেই একই পদ্ধতি, এভাবেই প্রসেসটা চলতে থাকবে। আচ্ছা, যাই হোক স্টিপার তো আমরা মোটামুটি দেখে ফেলছি, আমি একটু করে কেটে দিই। এখন স্টিপার শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে এই এগুলিকে নিয়ে যাওয়া হবে এক্সচেঞ্জারের কাছে, অর্থাৎ তখন তারা এক্সচেঞ্জারের কাছে গিয়ে সিরিয়াল ধরবে আর কি। এই হচ্ছে একটা রোভিং ববিনের এক্সচেঞ্জার কাছাকাছি চলে আসছে। তো তারা পরবর্তীতে এসে হচ্ছে ববিন এক্সচেঞ্জারের কাছে এসে সিরিয়াল ধরবে, এই মোটামুটি শেষ। তার মানে বোঝা গেল ববিন এক্সচেঞ্জারে আমরা একদম শুরুতে এই যে ববিন এক্সচেঞ্জারের এখানে যে এমটি প্যাকেজগুলি দেখেছিলাম, এই এমটি প্যাকেজগুলি কিন্তু এখানে রিং ফ্রেম থেকে সরাসরি চলে আসে নাই। তারা হচ্ছে স্টিপার হয়ে ক্লিন হয়ে তারপরে হচ্ছে তারা এখানে এসে ববিন এক্সচেঞ্জারের কাছে সিরিয়াল দিচ্ছে। আমার মনে হয় এখন ববিন এক্সচেঞ্জারের কাজটা আমাদের কাছে আরো পরিষ্কার, যে হচ্ছে এই ফুল প্যাকেজগুলি কোথায় যাচ্ছে এবং এমটি প্যাকেজগুলি কোত্থেকে আসছে। ব্যাস এভাবেই হচ্ছে আমাদের এখানে এই আমাদের কি বলে এই অটোমেটিক ট্রান্সপোর্টেশনটা হয়ে থাকে। এবং এর মাধ্যমে আমাদের যে শুধুমাত্র প্রোডাকশন স্পিড বাড়ে শুধু তাই না, এটা কিন্তু আমাদের আসলে কোয়ালিটির ক্ষেত্রেও জড়িত। কোয়ালিটির সাথেও কিন্তু এটার বেশ ভালো ভূমিকা আছে। তো জিনসার নামে একটা ব্র্যান্ড আছে, আমরা নিশ্চয়ই জানি, আমাদের জার্মানির একটা ব্র্যান্ড। তো জিনসারের ভিডিওটা আমি শুধু এক ঝলক একটু তোমাদেরকে নজরে বুলাই দিই। এটা একই জিনিস। এই যে ডফার বিম উপরের থেকে আসছে, ডফার বিম এসে এখান থেকে চেঞ্জ করতেছে। একই জিনিস জিনসারের ক্ষেত্রেও। তাই আমি এটা দেখাবো না, ১ মিনিটেই শেষ করে দিচ্ছি। প্রয়োজন নাই এটা দেখার। একই কাজ। এই অটোমেটিক ডফিং আরকি। রিটার হচ্ছে আমরা তো এতক্ষণ দেখলাম টেক 1, তো টেক 1 এর যেই সিস্টেম, রিটার এখন যেই পদ্ধতিটা ফলো করে ট্রেইল বেসিস যেই পদ্ধতি, এটাকে ওরা নাম দিয়েছে হচ্ছে সার্ভো ট্রেইল, একই জিনিস। শুধু রিটারের নিজেদের পদ্ধতি আরকি এটা সার্ভো ট্রেইল। যে ট্রেইল দিয়ে হচ্ছে এরকম চাকা লাগানো থাকে যার ফলে তারা যায়। এখানেও হচ্ছে ওই মোটর এবং ডিস্ক থাকবে। এটাও আমি একটু কেটে দিচ্ছি কারণ আমাদের তো মোটামুটি জানা হয়ে গেছে। যে ডফার বিম নিচে নামলো এবং ববিন রেলটা বাইরের দিকে বের হয়ে আসলো। এই তো অটোমেটিক্যালি ডফিং প্যাকেজ উঠিয়ে নেওয়া হচ্ছে। ডফিং শেষে পাশেই ববিন এক্সচেঞ্জারের কাছে চলে যাবে। আমরা দেখে আসছি মাত্র এই যে এই লাল প্যাকেজগুলি হচ্ছে এমটি প্যাকেজগুলা হচ্ছে স্ট্রিপিং শেষে তারপরে এখানে আসে।
এবং এই ফুল প্যাকেজগুলি রিং ফ্রেমে চলে যাবে। যেই রিং ফ্রেমের দরকার সেই রিং ফ্রেমে হচ্ছে প্যাকেজগুলি ফিট দেওয়া হবে। স্পিনিং ডিরেক্টলি ফ্রম ট্রেন, তারা এটাকে ট্রেন বলছে, রেইলও বলে কেউ কেউ। তো ওরা একই সাথে আরেকটা ফিচার বলেছে যে তারা এখানে রিজার্ভ ববিন রেখে দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা হচ্ছে উপরে আছে। সুতরাং এই ববিন শেষ হয়ে যাবে, এরপরেই হচ্ছে আমার রিজার্ভ ববিন বাকি থাকবে, সেখানেও দিয়ে দেওয়া যাবে। অর্থাৎ এক্সচেঞ্জ করতে আমরা নতুন একটা রোভিং দিয়ে রিপ্লেস করতে মোটেও সময় লাগবে না, যেহেতু এটার ক্রিল ক্যাপাসিটি অনেক বেশি। যখনই প্যাকেজ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তখনই হচ্ছে রিজার্ভ ববিনটাকে দিয়ে দিবে। এবং তাদের আরো একটা ফিচার যেটা তারা যদি হচ্ছে চিন্তা করে যে এবং অটোমেশনটা দেখালো আর কি, যে তারা যদি কোনো রোভিং ববিনকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে তাহলে হচ্ছে তাদের অটোমেশন আছে, সুইচে চাপ দিলে সেটা হচ্ছে সরাসরি চলে যাবে। এই যে এখানে দেখানো হচ্ছে ক্লোজ ভিউ মোটর এবং মোটরের সাথে ডিস্ক, এই ডিস্কটাই হচ্ছে এই রেলটাকে ঘোরাতে থাকে। যে কোনো রোভিং ফ্রেম থেকে রোভিং ববিনগুলিকে যে কোনো রিং ফ্রেমে পাঠানো যাবে। আচ্ছা, এই লাইনটা আসলে খুব জরুরি। মূলত এই লাইনটাই আমরা চাচ্ছি। 100% কোয়ালিটি অ্যাসিউরেন্স কেন? কারণ কনট্যাক্ট ফ্রি ম্যাটেরিয়াল ট্রান্সপোর্ট। অর্থাৎ এই ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেশনে কোনো রোভিং এর সাথে কোনো রোভিং কিংবা হচ্ছে হিউম্যান কনট্যাক্ট হচ্ছে না। কনট্যাক্ট ফ্রি থাকার কারণে হচ্ছে এটাও বেশ কোয়ালিটি ভালো থাকছে। এটা হচ্ছে আসলে আমাদের মূল আ উদ্দেশ্য যে কেন আমরা এই অটোমেশনটা নিয়ে কথা বলি বা চাই। এখানেও একটা ববিন ক্লিনার দেখা যাচ্ছে। এটারও ওই একই পদ্ধতি। তারপর হচ্ছে ক্লিন শেষে আবারও ববিন এক্সচেঞ্জারের কাছে গিয়ে দাঁড়ায় থাকবে। যাই হোক, এখন আমি তোমাদেরকে যে মেশিনটা দেখাবো যেটা হচ্ছে একটা এই স্ট্রিপিং মেশিন বা রোভিং ওপেনিং মেশিন বা এটাকে ববিন ক্লিনিং মেশিনও বলা যেতে পারে। যে সমস্ত মেশিন আমরা দেখেছি, এতক্ষণ আমরা যে মেশিনগুলা দেখলাম, এই সমস্ত জায়গায় আমাদের হচ্ছে ট্রেইল ছিল বা রেইল ছিল। যার ফলে আমাদের প্যাকেজগুলো সব ভার্টিক্যালি হচ্ছে সাজানো ছিল এবং ভার্টিক্যালি মুভ করতে পারত। যার ফলে আমাদের রোভিং ওপেনিং মেশিনটাও কিন্তু হচ্ছে ভার্টিক্যাল একটা মেশিন ছিল। কিন্তু যারা হচ্ছে এই অটোমেশনটা ব্যবহার করে না, তাদেরও তো রোভিং ক্লিন করা প্রয়োজন পড়বে প্রত্যেকটা লট প্রসেস করার পরেই। তো তাদের জন্য নিশ্চয়ই ভার্টিক্যাল হচ্ছে মেশিনটা উপযুক্ত না। তো কিভাবে হচ্ছে তারা ব্যবহার করে? তারা তখন হচ্ছে একটা হরাইজন্টাল ক্লিনারও তারা ব্যবহার করতে পারে। সেটা হচ্ছে এইরকম। কারণ ভার্টিক্যাল মেশিনের কিন্তু একটা সমস্যা আছে, সেটা যদিও অল্প জায়গা নেয় কিন্তু সেটা কিন্তু মাত্র একেকবারে ১০ টা রোভিং ববিন
হচ্ছে প্রসেস করে। তো তুমি যদি মনে করো তোমার অটোমেটিক ট্রান্সপোর্টেশন নাই কিন্তু তুমি ভার্টিক্যাল মেশিন একটা কিনে বসে আছো, তখন তোমার কি করতে হবে? প্রতিনিয়ত হচ্ছে একজন ওয়ার্কারকে ওই মেশিনের পিছনে লাগাই দিয়ে রাখতে হবে। যে সে হচ্ছে ১০টা করে প্যাকেজ নামাবে, ১০টা করে প্যাকেজ উঠাবে, ১০টা করে প্যাকেজ নামাবে, ১০টা করে প্যাকেজ উঠাবে। এটা কিন্তু অযথা পরিশ্রমের কাজ। এর জায়গায় হচ্ছে আমরা একটা হরাইজন্টাল মেশিন যদি ব্যবহার করি, হরাইজন্টাল স্ট্রিপিং মেশিন, তাহলে কিন্তু এই পরিশ্রমটা অনেকাংশে কমে যাবে। কেন কমে যাবে সেটাই দেখো। যেমন একদম অনেকগুলা হচ্ছে রোভিং ববিন ট্রলিতে করে নিয়ে আসা হইছে। সবগুলাই হচ্ছে ক্লিন করা প্রয়োজন। তো এখানে ক্যাপাসিটি অনেক বেশি। তার মানে একজন ওয়ার্কার এখানে রোভিং ববিন গুলিকে দিয়ে অন্য একটা কাজে সে হচ্ছে চলে যেতে পারে। এখানে বেশ কিছু কেস দেখা যাচ্ছে প্যাকেজ হোল্ড করার জন্য। তো প্রত্যেকটা কেস যখন উঠবে সে একটা করে হচ্ছে রোভিং ববিন নিয়ে উঠবে। প্রিন্সিপাল কিন্তু ঠিক আগেরটার মতো এখানেও হচ্ছে বেল্ট থাকবে এবং বেল্টের সারফেস হচ্ছে স্মুথ হবে না। এই যে এখানে বেল্ট দেখা যাচ্ছে কিন্তু বেল্টের সারফেসটা কিন্তু স্মুথ না, ওই হেয়ারি, এবং হেয়ারি থাকার ফলে কি হবে, ওই রোভিং ববিন থেকে রোভিং এর যে লুজ এন্ড যেটা ছিল সেই লুজ এন্ডটা বেল্টের গায়ে আটকে যাবে। সুবিধা হচ্ছে এখানে ওয়ার্কার যদি এখানে তোমার কিছু একটা হচ্ছে রোভিং রেখে, বেশ কিছু রোভিং রেখে তারপরে অন্য কাজ করতে পারে, বা সব সময় এখানে উঠিয়ে দেওয়া বা নামায় নেওয়ার প্রয়োজন পড়ে না। এই সুবিধাগুলি পাওয়া যাবে। আর নয়তো যদি তুমি এই ম্যানুয়াল ট্রান্সপোর্টেশন কিন্তু ব্যবহার করতেছো হচ্ছে ভার্টিক্যাল স্ট্রিপার, তাহলে কিন্তু সমস্যা। তাহলে ভার্টিক্যাল স্ট্রিপারে সবসময় ওয়ার্কারকে ১০টা করে কাজ করা লাগবে, প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার হবে তখন সেটা। আচ্ছা। তো যদি এরকম হয় যে তুমি এতক্ষণ তো আমরা যে রোভিং ববিন গুলি ক্লিন করা দেখলাম, সেই রোভিং ববিন গুলা তো ছিল এইরকম যে এই রোভিং ববিন গুলির মধ্যে লাস্ট ২ টা একটা লেয়ার হচ্ছে ছিল আরকি। তো সেক্ষেত্রে ওই তোমার হরাইজন্টাল যেই কেস গুলি ছিল ববিন কেস, সে ববিন কেসে প্যাকেজ গুলিকে রাখা গিয়েছে। কিন্তু যদি এরকম হয় আমি হচ্ছে বড় একটা প্যাকেজ হচ্ছে ওপেন করতে চাই, বড় একটা প্যাকেজ ওপেন করতে চাই, তখন কিন্তু সেই বড় প্যাকেজটা হচ্ছে আ যদি আমি কেইসে দেই তাহলে সমস্যা কি? তাহলে কেইসটা অনেকক্ষণ আটকে থাকবে। কারণ এই বড় প্যাকেজটা ক্লিন না হওয়া পর্যন্ত ওই অল্প রোভিং ওয়ালা যে প্যাকেজগুলি, সেই প্যাকেজগুলি কিন্তু ক্লিন মানে সামনে যেতে পারবে না, প্রসিড করতে পারবে না। একটা প্যাকেজের জন্য হলেও ওই অন্যান্য ৮-১০ টা প্যাকেজ কিন্তু হচ্ছে বসে থাকবে। যদিও সেগুলো ক্লিন হয়ে গেছে। সুতরাং বড় প্যাকেজগুলিকে আলাদাভাবে ভার্টিক্যালি হচ্ছে ক্লিন করা যেতে পারে। সেটাই এখানে দেখানো হচ্ছে। ভার্টিক্যালি কিছু হুক আছে এখানে। তো এই ববিন হোল্ডার গুলিতে রেখে ভার্টিক্যালিও ক্লিন করা যেতে পারে। এটা হচ্ছে যেগুলি বড় প্যাকেজ সেগুলি। তো অবশ্যই এখানে ম্যানুয়ালি হচ্ছে প্যাকেজের গায়ে ছেড়ে দিতে হবে। ওই বেল্টের গায়ে ছেড়ে দিতে হবে। এবং এক্ষেত্রে আরো একটা মজার বিষয় হলো এই যে রোভিং যেগুলিকে হচ্ছে ক্লিন করে নিয়ে যাওয়া হয়েছিল, ওপেন করা হয়েছিল, সেই ফাইবার গুলি হচ্ছে আমরা এখানে আলাদা করে পাবো।
যেগুলি পরবর্তীতে অন্য মেশিনে চাইলে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে রোটরে চাইলে অনায়াসেই ব্যবহার করা যেতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের হরাইজন্টাল রোভিং ক্লিনিং বা রোভিং স্ট্রিপিং মেশিন। তাহলে এই ছিল মোটামুটি আজকে আমার পক্ষ থেকে বলার মতো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমরা যেটা দেখছি ২ টা জিনিস। একটা হচ্ছে অটোমেটিক রোভিং ট্রান্সপোর্টেশন। অবশ্য একটা জিনিস এই রোভিং ট্রান্সপোর্টেশন এর মধ্যে আরেকটা অংশ আমরা দেখছি যে রোভিং স্ট্রিপিং। রোভিং স্ট্রিপিং এ আমরা ২ টা মেশিনই দেখছি। যে যদি আমার ট্রান্সপোর্টেশনটা অটোমেটিক হয় তখন ফ্যাক্টরিতে হচ্ছে প্রচুর রেল থাকবে। রেল থাকলে কোনো সমস্যা নাই। ভার্টিক্যাল স্ট্রিপার ব্যবহার করতে পারবো। আর যদি রেল না থাকে ম্যানুয়াল ট্রান্সপোর্টেশন তখন হরাইজন্টাল স্ট্রিপার ব্যবহার করাটা বেশি ভালো হবে। এই মোটামুটি হচ্ছে আজকে বলার মতো। বা যারা আসলে স্টিপার ব্যবহার না করে অনেকে ম্যানুয়ালিও করতে পারে, সমস্যা নেই। অল্প বয়স্ক যারা খরচ একদমই বাঁচাইতে চায়, অল্প বয়স্ক হচ্ছে একজনকে বসায় দেয়। সে হচ্ছে টেনে খুলবে আরকি এই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে চ্যাট বক্সে আইডি লিখে তোমরা বিদায় নিতে পারো। স্যার সকালে ক্লাসে স্যার আমার এইটা দেই নাই স্যার, জি, চ্যাট আমি তোমার বক্সে। মেসেজ পেয়েছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা। তোমরা তো ল্যাবের সেকশন 1 তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে।